হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিইউ সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের আজকে আমি আলোচনা করব ডিএসসিসি যে তোমাদের হিস্ট্রি রয়েছে যাদের, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে বাণিজ্য বিপ্লব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ডিএসসিসি 4 এর। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এখন আমরা দিচ্ছি পুরো 50% ডিসকাউন্টে তোমাদের ক্লাসটা দিচ্ছি মাত্র 599 এ। তো আজকে আলোচনার বিষয় বিশ্ব অর্থনীতির রূপান্তর এবং আধুনিক যুগের সূচনা কি করে হলো বাণিজ্যিক বিপ্লবের মাধ্যমে, এই নিয়ে কিন্তু আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, প্রথমে আমরা যদি বলি বাণিজ্য বিপ্লবটা কি বা কাকে বলে এই বাণিজ্য বিপ্লব, ধ্যান দেবে। তো বলছে মধ্যযুগের শেষ দিকে একেবারে যদি দেখি আমরা থেকে আধুনিক যুগের সূচনা পর্যন্ত ইউরোপের অর্থনীতিতে যে আমূল পরিবর্তন ঘটেছিল তাকে আমরা বাণিজ্যিক বিপ্লব বলতে পারি। বাণিজ্যিক বিপ্লব কথার অর্থ হলো পরিবর্তন, এবং এই পরিবর্তন যে সে পরিবর্তন নয়, এই পরিবর্তন হলো বড় কিছু হঠাৎ করে পরিবর্তন হওয়া। তাহলে মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরুতে ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়েছিল, অভাবনীয়ভাবে অর্থনীতির যে ডেভেলপমেন্ট হয়েছিল তাকে আমরা বাণিজ্য বিপ্লব বলতে পারি এক কথায়। এবার এই সম্পর্কে আমি আরেকটু ডিটেলসে আলোচনা করব। এখানে যদি সময়কাল আমরা বলি যে বাণিজ্যিক বিপ্লবের সময়কাল কোন সময়টাতে লক্ষ্য করা গিয়েছিল, আমি প্রথমেই বললাম তোমাদের মধ্যযুগের শেষ ভাগ এবং আধুনিক যুগের সূচনা পর্ব। তাহলে এখানে মূলত পঞ্চদশ শতকের শেষ, যেটাকে আমরা 1492 সাল বলতে পারি, এই দিক থেকে শুরু করে অষ্টাদশ শতকের মাঝামাঝি, যেখানে আধুনিক যুগের উত্তরণ বিশেষ করে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে বাণিজ্যের একটা পরিবর্তন যে লক্ষ্য করা যাচ্ছিল তাকে আমরা বাণিজ্যিক বিপ্লব বলছি। এবার ভৌগোলিক ক্ষেত্রের কথা আমরা বলতে পারি যে কোন কোন জায়গায় এটা লক্ষ্য করা গেছিল এই বাণিজ্যিক বিপ্লবটা। তাহলে যদি দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিশেষ করে, তাহলে ইউরোপিয়ান কান্ট্রির অধীনস্থ মানে যদি দেশগুলো বলি, তাহলে ইউরোপীয় শক্তিগুলি তাদের বাণিজ্যের সীমা ছাড়িয়ে কিন্তু তাদের যে নিজস্ব ইউরোপ মহাদেশ আছে সেই ইউরোপ মহাদেশের অধীনস্থ যে বিভিন্ন দেশগুলো তার সীমানা ছাড়িয়েও তারা আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ছিল এই বাণিজ্যিক বিপ্লবের ক্ষেত্রে। আচ্ছা, চলে আসবো নেক্সট স্লাইডে। এখানে কি বলেছে দেখো, ভৌগোলিক আবিষ্কার ও নতুন নতুন বাজার তৈরি। এখানে কি বলেছে দেখো, কলম্বাসের আবিষ্কার। কলম্বাস কি আবিষ্কার করেছিল দেখো, ধ্যান দিও। বলছে 1492 সালে আমেরিকা আবিষ্কারের ফলে তোমার হচ্ছে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তাহলে 1492 সালে কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করার ফলে কি করেছিল, মানে আমেরিকা দেশ আবিষ্কার করার ফলে কি করেছিল, নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল। এবার ভাস্কো ডা গামার ভারত অভিযান, 1498 সালে তিনি কালিকট বন্দরে পৌঁছেছিলেন, তাই না? পর্তুগিজ নাবিক ছিলেন তিনি। তো ভাস্কো ডা গামা ভারতের জলপথ আবিষ্কারের মানে বাণিজ্যের ধারা বদলে দেয়। তাহলে আজকে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসার পরে এখানকার মশলা সে পর্তুগিজে নিয়ে যেত। এইভাবে করে ধীরে ধীরে এই যে জলপথে যে বাণিজ্যগুলো বিভিন্ন দেশের সাথে কিন্তু বাণিজ্যগুলো বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে নেক্সট বলছে বাজারের বিস্তার। বলছে নতুন মহাদেশগুলো ইউরোপীয় পণ্যের কিন্তু বিশাল বাজারে পরিণত হয়েছিল। ঠিক আছে, ওকে। নেক্সট বাণিজ্যিক কেন্দ্রের পরিবর্তন। বাণিজ্যিক কেন্দ্রগুলোরও কিন্তু পরিবর্তন হয়েছিল। কি করে, বাণিজ্যের প্রধান কেন্দ্র ভূমধ্যসাগর থেকে সরে এসে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে স্থানান্তরিত হয়েছিল। এবার প্রধান দেশগুলোর মধ্যে আমরা বলতে পারি স্পেন ও পর্তুগাল এবং ইংল্যান্ড ও নেদারল্যান্ড, এই সমস্ত দেশগুলো বিভিন্ন স্থানে স্থানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল এবং বাণিজ্য কিন্তু খুব দ্রুত প্রসার লাভ করছিল সেই সময়। ওকে, নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উত্থান। এবার নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উত্থানের মধ্যে বলতে পারি আমরা যৌথ মূলধনী কোম্পানিগুলো। যৌথ মূলধনী বলতে একক মালিকানা বাদ দিয়ে যৌথ মালিকানা, বিভিন্ন উদ্যোগে তারা ব্যবসাটাকে আরো বড় করেছিল। তো বলছে এখানে একক মালিকানার বদলে বড় পুঁজি বিনিয়োগের জন্য জয়েন্ট স্টক কোম্পানি গড়ে উঠেছিল। নেক্সট বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
ব্রিটিশ ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো বিশ্ব বাণিজ্যে একাধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। এবার আমরা পুঁজি বিনিয়োগের কথা বলতে পারি। সাধারণ মানুষও কিন্তু শেয়ার কেনার মাধ্যমে ব্যবসায় অংশীদার হওয়ার সুযোগ পায়। এখন দেখো শেয়ার মার্কেটে বিভিন্ন মানুষ টাকা খাটায়, তার মানে কি আমি বাড়িতে বসেও শেয়ার বাজারে টাকা খাটাতে পারছি, আমি শেয়ার কেনা বেচা করতে পারছি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর সাথে আমিও কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারছি বা লিঙ্ক করতে পারছি, এবং আমি কিন্তু সেই কোম্পানি যখন লাভ করবে তখন কিন্তু আমি একটা শেয়ার কিন্তু পাচ্ছি। শেয়ার কেনা মানে কি, যখন ওই কোম্পানি লাভ হবে তখন আমার কিন্তু অটোমেটিক্যালি শেয়ারের ভ্যালু কিন্তু বেড়ে যাবে। তাহলে এইভাবে একটা সময় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত মানে ভাবে অংশগ্রহণ করার সুযোগ পেত না, কিন্তু এখন বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা অনলাইনের থ্রুতে কিন্তু বিভিন্নভাবে ট্রেন্ডিং গুলো করতে পারে এবং শেয়ার বাজারেও কিন্তু টাকা খাটাতে পারে, তাই না? ওকে, নেক্সট আমরা চলে আসবো কি বলেছে এখানে, ব্যাংকিং ও অর্থ ব্যবস্থার আধুনিকায়ন। এখানে বলছে আধুনিক লেনদেন ব্যবস্থার সূচনা। কি বলছে, লেনদেন সহজ করার জন্য চেক, হুন্ডি এবং বীমা ব্যবস্থার প্রচলন শুরু হয়। এর ফলে কিন্তু অন্ত মহাদেশীয় বাণিজ্য অনেক নিরাপদ এবং দ্রুততর কিন্তু হয়ে ওঠে। এবার মুদ্রার ব্যবহারও বৃদ্ধি পায় ধীরে ধীরে। বলছে পণ্যের বিনিময়ে, পণ্যের বদলে এখানে ধাতব মুদ্রার ব্যাপক ব্যবহার শুরু হয়, যা অর্থনীতির গতিশীলতা কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি। এখানে পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি, বাণিজ্যিক বিপ্লবের ফলে কিন্তু পুঁজিবাদী অর্থনীতির ভিত্তিও প্রতিষ্ঠিত হয়। যেমন সামন্ততন্ত্রের অবসান হয়েছিল, মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক বা ফিউডাল সিস্টেম যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু অর্থনৈতিক ভিত্তি কিন্তু দিনের পর দিন দুর্বল হয়ে পড়তে শুরু করেছিল। দেন পুঁজিবাদের উত্থানের কথা আমরা বলতে পারি। ব্যক্তিগত মুনাফা এবং প্রতিযোগিতার উপর ভিত্তি করে পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট ব্যবস্থাও কিন্তু গড়ে উঠতে দেখা যায়। এছাড়া আমরা বলতে পারি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতে পারি। এখানে কি বলছে, ব্যবসায়ীরা রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের বাইরে এসে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পান কিন্তু। হ্যাঁ, ওকে। তো ইউরোপের সমৃদ্ধি ও মধ্যবিত্তের উত্থান। কি বলেছে, বাণিজ্য বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলোতে বিপুল ধন সম্পদ কিন্তু জমা হতে থাকে। এর ফলে কিন্তু এক শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর বা মিডল ক্লাসের উত্থান ঘটে, যারা পরবর্তীকালে ইউরোপের রাজনীতি এবং সংস্কৃতিতে কিন্তু বড় প্রভাব ফেলেছিল আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে বাণিজ্য বিপ্লবের অন্ধকার দিক। এবার বাণিজ্যিক বিপ্লবের অন্ধকারতম কিছু দিক ছিল, কিছু খারাপ দিক ছিল, সেই দিকগুলো কি কি চলো একটু আলোচনা করে নেই। কি বলছে দেখো, উপনিবেশবাদ। এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে শোষণ করার জন্য উপনিবেশ গড়ে তোলা হয়েছিল। দাস ব্যবসার কথা আমরা বলতে পারি। এখানে বলছে আফ্রিকা থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে আমেরিকায় কৃতদাস হিসেবে কাজ করানো শুরু হয়েছিল। এবার শোষণের কথা আমরা বলতে পারি। কি বলছে, প্রাকৃতিক সম্পদ লুটের মাধ্যমে স্থানীয় অর্থনীতি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, যারা আমাদের ক্লাসগুলো দেখে ভালো লাগছে, তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের আরো উৎসাহিত করো যে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, আমরা যেন আরো ভালোভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। যারা প্রথাগত শুধুমাত্র নোটস বিক্রির পিছনে ছুটতে থাকে, তাদেরকে একটু দমিয়ে তোমরা যেন ক্লাসটাকেই বেছে নাও সর্বসেবা, কারণ ক্লাস যত পরিমাণে করবে তোমাদের কিন্তু যে থিঙ্কিং অ্যাবিলিটি, সেই থিঙ্কিং অ্যাবিলিটি কিন্তু আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি মানে বৃদ্ধি পাবে এবং তোমরা পরীক্ষায় একটা ছোট্ট বিষয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।